আচ্ছা, এবার বাজেট প্রসিডিওরটা একটুখানি বলি, যে বাজেট যখন পেশ হলো সেটা কি হলো, সেটা রেকমেন্ড করলো, তাই তো? ফিনান্স মিনিস্টার একটা রেকমেন্ডেশন দিল যে এই খরচা হতে পারে বা এই আমাদের মানে ইনকাম হতে পারে। তো যখন পেশ করলো সেটা কি যে একবারে মেনে নেওয়া হবে তা কিন্তু নয়। আমাদের মনের মধ্যে একটা ভুল ধারণা যে আমরা যেদিন বাজেট পেশ হয় পরের দিন পেপারে দেখি এই জিনিসের দাম বেড়েছে, ওই ওই জিনিসের দাম কমেছে, হ্যাঁ, এবং তখনই আমরা ভেবে নেই যে হয়তো সত্যি করেই এই জিনিসগুলো দাম বেড়েছে বা কমেছে, তা কিন্তু নয়। সেগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো সেদিন একটা জাস্ট ওভারভিউ পাওয়া যায়। তো প্রসেসটা কি একটু জেনে না, বাজেট প্রেজেন্ট হলো এবং সেটাকে নিয়ে কি হবে, 3-4 দিন একটা জেনারেল ডিসকাশন হবে। এবং একটা কথা বলে দিই, জেনারেল ডিসকাশন মানে ওই জেনারেল ডিসকাশন, সেখানে কিন্তু কোনো রকম ভোটাভুটি হচ্ছে না, ঠিক আছে? যার জন্য এখানে কথা বলছে যে অন হুইচ নো কাট মোশন অ্যান্ড বাজেট ইজ সাবমিটেড ফর ভোটিং। তাহলে এখান থেকে দুটো নতুন শব্দ শিখলে, একটা হচ্ছে কাট মোশন আর একটা হচ্ছে এই ভোটিং এর ব্যাপারটা, তাই তো? আচ্ছা, হাউস আর অ্যাডজন ফর 3 to 4 weeks। আবার একটু অ্যাডজন কথাটার মানে আমাকে একটু বলো কেউ। সিটিং অ্যাডজনমেন্ট এর অ্যাডজর্নমেন্ট হয়, আর সেটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইমের জন্য। মানে হ্যাঁ, স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইমের জন্য, তার মানে কি আমরা নেক্সট কবে মিট করব সেটা বলা থাকে, তাই তো? অ্যাডজনমেন্টে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অ্যাডজনমেন্ট সাইন ডাই হলে ওটা টাইম বলা ইনডেফিনিট থাকে। পিরিয়ড অফ টাইম হবে। ইনডেফিনাইট পিরিয়ড অফ টাইম, এবং সেখানে নেক্সট কবে মিট করব সেটা বলা থাকে না। তাহলে সেটা বলা ডিফারেন্সটা থাকে ভালো না। করে বুঝে নিলে। তাহলে অ্যাডজনমেন্ট মানে আমরা নেক্সট কবে মিট করছি 3-4 সপ্তাহ পর, সেটা মেনশন করা থাকে। তো যথারীতি এই যে টাইমটা পাচ্ছে, এই টাইমে কোনো সেশন হচ্ছে না, কিন্তু কি করছে, এই যে ইন দিস পিরিয়ড 24 ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে, 24 ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি, তার মানে কি প্রত্যেকটা ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য কি আছে, স্ট্যান্ডিং কমিটি আছে। তারা সেগুলো কি করছে, তারা এই এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট তো আমাদেরকে ডিমান্ড পেশ করেছে, সেই ডিমান্ড গুলো আলোচনা করে দেখছে, ঠিক আছে? এবং আলোচনা করে দেখছে যে ডিমান্ড গুলো সত্যি করে গ্রান্ট হতে পারে কিনা। মানে ডিমান্ড যখন ভোটাভুটি হয়ে যায় এবং পাস হয়ে যায়, তখনই সেটাকে আমরা বলছি গ্রান্ট, ঠিক আছে? দেখো এখানে ছোট্ট করে কথাটা, মানে খুব দামি কথা একটা, এ ডিমান্ড বিকামস গ্রান্ট আফটার ভোটিং। ভোটাভুটি হয়ে যাওয়ার পর সেটাকে গ্রান্ট হবে। এবার গ্রান্টে কি হতে পারে, যত ডিমান্ড তা ফুলফিল নাও হতে পারে, হতেও পারে। তো এখানে জাস্ট এই কথাটা দেখো যে এখানে একটা লোকসভার কিন্তু সুবিধা আছে, ভোটিং অন ডিমান্ডস ফর গ্রান্ট ইজ এক্সক্লুসিভ প্রিভিলেজ অফ লোকসভা। আমরা অলরেডি আগে পড়ে এসেছি যে রাজ্যসভার চেয়ে লোকসভার ক্ষমতা কোন জায়গায় বেশি, এবং সেখানে দেখেছি মানি বিলে বেশি। তাহলে এবার বলো, বাজেট ইজ ওয়ান টাইপ অফ কি, বাজেট ইজ ওয়ান মানি টাইপ অফ বিল। কি হবে, মানি বিল হবে, মানি তাই বিল। তো? সেখানে অর্থকারীর ব্যাপারটা তো মানে ফিনান্স বিল নয় মানি বিল, এটা হতে পারে, ঠিক আছে? তাহলে সেখানে অর্থের ব্যাপারটা রয়েছে, এবং সেটাই মেন আর কি, সেটাই মেন, মানে কোনো একটা অ্যাক্ট হচ্ছে না, কিন্তু এটা এটা কিন্তু পুরোপুরি মানি রিলেটেড ব্যাপার। তো সেখানে কি হচ্ছে, ভোটিং অন ডিমান্ডস ফর গ্রান্টটা শুধুমাত্র লোকসভার প্রিভিলেজ, এটা কিন্তু রাজ্যসভায় হয় না, ঠিক আছে? তাহলে এখানেও আবার লোকসভা রাজ্যসভার থেকে এগিয়ে গেল। তাহলে ভোটিং অন ডিমান্ড ফর গ্রান্ট ইজ ডান ইন দ্য লোকসভা, কাট মোশন ক্যান বি রেজ ডিউরিং দিস পিরিয়ড। তাহলে এই কাট মোশন কি, কাট মানি নয় কিন্তু কাট মোশন, ঠিক আছে? কাট মোশনটা ভালো করে বোঝার আছে, তার জন্য আমরা একটু নিচে যাব, ফার্স্টে কাট মোশনটা বুঝিয়ে দিই। মানে যখন আমাদের এই ভোটিং অন ডিমান্ড ফর গ্রান্ট হচ্ছে, তখনই কিন্তু কাট মোশন রেজ করা যায়, ঠিক আছে? এবার কাট মোশন 3 ধরনের হয়, কি কি না, একটা হচ্ছে দেখো পলিসি কাট মোশন, বা যেটাকে সিম্পলি পলিসি কাট বলি, একটা হচ্ছে ইকোনমি কাট, একটা হচ্ছে টোকেন কাট, ঠিক আছে? তার মধ্যে পলিসি কাট যেটা, ধরো কেউ একটা ডিমান্ড করেছে যে আমার এই খাতে 1 লাখ টাকা চাই, তো তার খরচাটাকে সোজাসুজি মানে একবারে নস্যাৎ না করে দিয়ে বলল যে তোমার এই ডিমান্ডটা ফুলফিল করা যাবে না, কি করা হবে না, তার এই ডিমান্ডটাকে রিডিউস টু 1, অর্থাৎ সোজা 1 লাখ টাকা থেকে 1 টাকা নামিয়ে দেবে, বলো ঠিক আছে তুমি চেয়েছো তো তোমাকে আমি 1 টাকা দিচ্ছি। তাহলে সেই ধরনের কাট মোশনকে বলা হয় পলিসি কাট মোশন। এগুলো কিন্তু পাস হতে হয়, মানে কাট মোশন রেজ হচ্ছে মানে কি, সেটা পাস হতে হবে, এবং সেটা পাস কিসের মাধ্যমে হবে, ভোটাভুটির মাধ্যমে হবে, ওখানে যারা উপস্থিত আছে, ঠিক আছে?
তার মানে সোজা কথায় মানে ঘুরিয়ে বলতে গেলে সেই ডিমান্ডটাকে ফুলফিল করা হলো না। ঠিক আছে, 1 টাকা দেওয়া যায় আর না দেওয়া তাই একই ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে ইকোনমি কার্ড। ইকোনমি কার্ড ব্যাপারটা কি না, যে ডিমান্ডটা করা হয়েছে সেই ডিমান্ডের তো অনেকগুলো আইটেম থাকে, সেখান থেকে কোনো একটা আইটেমকে এলিমিনেট করা, এটাও হতে পারে। অথবা যে অ্যামাউন্টটা ডিমান্ড করেছিল, সাপোজ 1 লাখ টাকা, আমি বলছি কথার কথা, এখানে কোটি কোটি টাকার ব্যাপার হয়, তো আমি ছোটখাটো এক্সাম্পল নিয়েই বলছি। 1 লাখ টাকা ডিমান্ড করেছিল, দেখা গেল যে 50,000 টাকা দিয়েছে, তাহলে একটা কি লামসাপ অ্যামাউন্ট হতে পারে বা স্পেসিফিক অ্যামাউন্ট হতে পারে। ঠিক আছে, অথবা কোনো একটা আইটেম সেখান থেকে ডিলিট হতে পারে। একটা ডিমান্ডের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম থাকতে পারে। ঠিক আছে, হয়তো দেখা গেল একটা ডিমান্ড, তার মধ্যে 5টা আইটেম, তাহলে 5টা আইটেমের মধ্যে 5টা আইটেম না দিয়ে কি 4টে আইটেমের জন্য টাকা দিচ্ছে, বাকি একটা এলিমিনেট করে দিচ্ছে, তাহলে সেগুলোকে আমি কি বলবো, ইকোনমি কার্ড বলবো। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে টোকেন কার্ড। টোকেন কার্ডের ব্যাপারটা হচ্ছে মানে কমাবো, মোট কথা তুমি যা ডিমান্ড করেছো পাবে না, তার চেয়ে একটু কম পাবে। তো সেটা কত কম না, রিডিউসড বাই 100। ঠিক আছে, এই দুটো কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কথা, দেখো রিডিউস টু 100, রিডিউস বাই 100, তার মানে কি, তুমি 1 লাখ টাকা যদি ডিমান্ড করে থাকো, রিডিউস টু 1 মানে 1 লাখ থেকে 1-এ নেমে গেল। রিডিউস বাই 100 মানে কি, 1 লাখ মাইনাস 100 যে অ্যামাউন্টটা পড়ে থাকে, তাই তো। তার মানে হচ্ছে নিচে টোকেন কার্ড মানে হচ্ছে কিছুটা কমাবো, 100 টাকা হলেও কমাবো। পলিসি কার্ড মানে তোমাকে দেবো না, ওই 1 টাকা দেবো, 1 টাকা দেওয়া না দেওয়া সমান। আর ইকোনমি কার্ড হচ্ছে একটা অতটা না দিয়ে তোমাকে কি মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট দেবো না। তাহলে এই 3 ধরনের কাট মোশন কিন্তু রেজ হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আসে, ম্যাচ দা ফলোইং করতে দেয়। কাট মোশন নিয়ে কোয়েশ্চেন আসে, যদি কারোর লক্ষ্মীকান্ত থাকে পেছনের দিকে যদি দেখবে এমসিকিউ তে ইউপিএসসি দিয়েছে, ডাব্লিউবিসিএস এখনো অব্দি কাট মোশন দেয়নি, এবারের পেপারটা আমি এখনো দেখিনি। ঠিক আছে, এরপর যেটা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ইজ পাসড। দেখো কাট মোশন হয়ে গেল, সবকিছু ভোটাভুটি হয়ে গেল, এরপর কি হবে, এরপর তুমি বলবে যে আমি ওই ভোটাভুটি হওয়া মানে ডিমান্ড বিকামস গ্র্যান্ট হয়ে গেছে। এবার গ্র্যান্ট হওয়া মানেই কিন্তু কি হলো, যে স্যাংশন হয়ে গেল তোমার টাকাটা, হয় স্যাংশন হলো নালে হলো না, যাই হোক একটা ফাইনালাইজ হয়ে গেল। তারপর কি হবে, তারপর তো এবার টাকা তুলতে হবে, টাকা চাইতো, খরচা করতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্ট বলবে টাকা দেয়া হোক। কিন্তু তখন কি হয় যে সেটা করতে করতে অনেকটা দিন চলে যায়, তো তার মাঝখানে কি হয়, অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা রেজ হয়। ঠিক আছে, সংবিধানে অ্যাপ্রোপ্রিয়েশন বিলের গুরুত্ব হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েশন বিল যতদিন না অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টে পরিণত হচ্ছে ততক্ষণ কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে কোনো টাকা তোলা যাবে না। এটা হচ্ছে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তুমি কোনো টাকা তুলতে পারবে না যতক্ষণ না অ্যাপ্রোপ্রিয়েশন বিল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টে পরিণত হচ্ছে। তাহলে এখানে দেখো ছোট্ট করে কথাটা লেখা আছে যে অ্যাকর্ডিং টু ল no money shall be withdrawn from the consolidated fund of India except under appropriation made by law। অর্থাৎ যতদিন না অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা অ্যাক্টে পরিণত না হচ্ছে ততক্ষণ কিন্তু কি হবে না, সেটা টাকাটা আমরা তুলতে পারবো না। এবার অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হতে হতে একটা টাইম লেগে যায়, কি বলছে এখানে না এন্ড অফ এপ্রিল হয়ে যায়, কিন্তু আমার ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে কি মানে আগের ফিনান্সিয়াল ইয়ার তো 31 মার্চ অব্দি, তাহলে নতুন ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। তাহলে 1 এপ্রিল থেকে নিয়ে 30 এপ্রিল অব্দি এই যে সময়টা 1 মাসটা, এই 1 মাসের মধ্যে আমি টাকা কোথা থেকে পাবো, কারণ আগের ফিনান্সিয়াল ইয়ারে যা ছিল সেটা খরচা হয়ে গেছে, হিসাব শেষ, 31 মার্চ হয়ে গেছে, হিসাব শেষ, তাহলে তখন টাকা কি করে পাবো। তাহলে তখন কি করে না, তখন কনস্টিটিউশন একটা ছাড় দেয়। কি ছাড় না, অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা আমার উদ্দেশ্য ছিল যে আমি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা তুলবো, কিন্তু সেটা কি হচ্ছে পাস হতে হতে দেরি হয়ে যাচ্ছে, কারণ বিল থেকে বুঝতেই পারছো যে একটা বিল যখন অ্যাক্টে পরিণত হয় সেটা কিন্তু তোমার পাস করাতে হবে, তারপর বিল অ্যাক্টে পরিণত হবে, প্রেসিডেন্ট সাইন করবে, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে ততক্ষণ কি করব, ততক্ষণ সংবিধান একটা সুবিধা দেয় যেটাকে বলা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখো
এখানে কি বলছে, দ্য কনস্টিটিউশন অথরাইজ দ্য লোকসভা, ঠিক আছে, মানে এই অথরাইজেশন লোকসভাকে দেয় টু মেক এনি গ্রান্ট ইন অ্যাডভান্স, অর্থাৎ তুমি তোমার ডিমান্ড গ্রান্টে পরিণত হয়ে গেছে, কিন্তু গ্রান্টে পরিণত হলেও তুমি টাকা তুলতে পারো না কতক্ষণ অবধি, যতক্ষণ অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টে পরিণত না হয়। তো এবার তুমি সংবিধান আমাদেরকে একটা ক্ষমতা দিল কি, ঠিক আছে তুমি এই গ্রান্টটা অ্যাডভান্স নিতে পারবে, ঠিক আছে, এবং সেটা কিভাবে নিতে পারবে না, তখন তোমাকে বলা হবে যে তুমি 2 মাসের জন্য নাও, ঠিক আছে, মানে 2 মাসে যত তোমার খরচা, এবার 2 মাসে কত খরচা, পুরো ফিনান্সিয়াল ইয়ারটা যদি 12 মাস হয় তাহলে 2 মাসে কত খরচা হবে না 1/6, তাহলে এই 1/6টা তুমি কি করছো, এস্টিমেট করছো, এস্টিমেট, যে আমার যা এস্টিমেশন তার 1/6 টাকা আমি কিন্তু মানে কি হিসাবে নেব, গ্রান্ট ইন অ্যাডভান্স হিসাবে নেব, এবং এই ঘটনাটা কি বলা হচ্ছে, ভোট অন অ্যাকাউন্ট। তাহলে এখানে কনস্টিটিউশনের আরেকটা টার্ম, সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে তো? মানে অ্যাপ্রোপ্রিয়েশন বিলের সাথে ভোট অন অ্যাকাউন্টের তফাৎ কোথায়? অ্যাপ্রোপ্রিয়েশন বিল হচ্ছে আমাদেরকে ক্ষমতা দেয়, কি ক্ষমতা দেয় না, কনস্টিটিউয়েন্ট ফান্ড অফ ইন্ডিয়া থেকে আমি টাকা খরচা করার ক্ষমতা পাই, মানে ওটা ছাড়া, ওটা না হলে কিন্তু হবে না, যতই তোমার ডিমান্ড গ্রান্টে পরিণত হয়ে যাক, যতক্ষণ না অ্যাপ্রোপ্রিয়েশন বিল অ্যাক্টে পরিণত না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কনস্টিটিউয়েন্ট ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা তুলতে পারবো না। তাহলে ভোট অন অ্যাকাউন্ট কি করলো, আমাদেরকে একটা সুবিধা দিল, যেটা কিসের সুবিধা, মানে ওই 2 মাসের জন্য একটা সুবিধা দিল, ঠিক আছে, তোমার সারা বছরের খরচা যত তার 1/6 টাকা তুমি ওখান থেকে অ্যাডভান্স হিসেবে নিতে পারো, ঠিক আছে, সেই অ্যাডভান্সটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সবার ক্লিয়ার এবার? টার্ম গুলো হ্যাঁ কিন্তু দাদা। চিনতে হবে, ভোট অন অ্যাকাউন্ট, কাট মোশন, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ঠিক আছে, গ্রান্ট, এই টার্ম গুলো কিন্তু একদম মানে পলিটির টার্ম, এবং তারপর কি হবে, সেই ফিনান্স বিলটা পাস হবে, মানে বাজেটটা পাস হবে, বাজেটটা পাস হওয়ার পর আলটিমেটলি সব টাকা পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে ততদিন অবধি ভোট অ্যান্ড অ্যাকাউন্টে কাজ চলছে। এবার একটুখানি এই দুটো লাইন উপরে লেখা আছে, অতএব রিপিটেশন করব না। তো আগে কি হতো, যে জেনারেল বাজেট, এই যে আমি বললাম না যে কতগুলো ডিমান্ড থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের, একটা ডিপার্টমেন্ট কি হয় এই মিনিস্ট্রির আন্ডারে, ঠিক আছে, তাহলে সেখানে কিছু ডিমান্ড থাকে, তাহলে জেনারেল বাজেটের ক্ষেত্রে কতগুলো ডিমান্ড না 109খানা ডিমান্ড, তার মধ্যে সিভিল এক্সপেন্ডিচার হচ্ছে 103 এবং ডিফেন্স এক্সপেন্ডিচার সেখানে হচ্ছে 6টা, তাহলে টোটাল 109টা। আর রেলওয়ে বাজেটের ক্ষেত্রে ডিমান্ড হচ্ছে 32 ডিমান্ড, যদিও এখন এই দুটো বাজেট মার্জ হয়ে গেছে, কিন্তু মার্জ হয়ে গেলে কি হবে, তারা তো আর তাদের কাজগুলো তার মিশে যায়নি, আমি তো রেলের সাথে সাধারণ জিনিসকে মিশিয়ে দিতে পারি না, তাই তাদের ডিমান্ড গুলো সেপারেট অবস্থাতেই কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এই এখন প্রশ্ন হচ্ছে এই যে ভোটাভুটি হবে সেটা কতদিন সময় দেওয়া হবে, সেটা কতদিন সময় দেওয়া হবে। এই যে ভোটাভুটি হবে সেটা কতদিন সময় দেওয়া হবে, এখানে বলছে দেখো 26 days allotted ফর ভোটিং অন ডিমান্ড, 26 দিন অ্যালট করা হয়, ঠিক আছে, তার মধ্যে যত কিছু ভোটাভুটি করে নাও। তাহলে এই 26 দিনের মধ্যে এমন দেখা যায় যে কোনো একটা টপিক মানে খুব বেশি আলোচনা করতে করতে বাকি টপিক গুলো আর সেভাবে আলোচনা করাই হলো না, কিন্তু 26 দিনের তো ওটা বাড়ানো যাবে না, তাহলে তো ওরকম টাইম বাড়তেই থাকবে আলটিমেটলি কোনো কিছুই হবে না, ঠিক আছে। তখন কি বলছে যে 26 days is allotted for voting on demand. On the last day, the speaker take all the remaining demand to vote and dispose them whether they are discussed or not. অর্থাৎ সেগুলো আলোচনা হলো কি হলো না সেই কথা ভেবে বাকি সব মানে ওসব না দেখে সবগুলোকে পাস করে দিই, ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় গিলোটিন বা গুইলোটিন। এটা খুব ইম্পর্টেন্ট যে যে ভোটিং অন ডিমান্ডের জন্য 26 দিন হাতে সময় পাওয়া যায়, সেই 26 দিনের মধ্যে যেগুলো আলোচনা হলো আর যেগুলো আলোচনা হলো না সেগুলো স্পিকার মানে লোকসভায় জিনিসটা হচ্ছে, তাহলে লোকসভায় প্রিসাইড করতে মানে হেড কে স্পিকার, স্পিকার তখন বাকি সবগুলো নিয়ে পাস করিয়ে দিবে, তাহলে এই ঘটনাকে বলছে গুইলোটিন।
হলো। দাদা এটাই তো বুলেটিন ক্লোজার, এটাই বুলেটিন এটাই। ক্লোজার তো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টার্মটাকে মনে রাখবে। এবং আরেকটা যেটা মনে রাখবে, এই 26 দিন সময়টা মনে রাখবে। ঠিক আছে, 26 দিন অ্যালট করা থাকে ভোটিং অন ডিমান্ড, এই সময়টা মনে রাখবে আর টার্মটা মনে রাখবে। আচ্ছা, the finance bill must be enacted within 75 days according to the provisional collection or মানে taxes এগুলো act। আলোচনা হয়েছে, সেগুলো আলোচনা করার পর 26 দিন সময় থাকে। যেগুলো আলোচনা, আমি বলছি না, যেগুলো total- আলোচনা হলো না, হ্যাঁ, টোটাল টাইমটা 26 দিন। টোটাল টাইমটা 26 দিন। এই 26 দিনের মধ্যে যেগুলো আলোচনা হলো হলো, যেগুলো আলোচনা হলো না, সেগুলো একদম লাস্ট দিন স্পিকার নেবে এবং পাস করে দেবে। ঠিক আছে, মানে সেগুলো আর ভোটাভুটি হলো না, মানে ভোটাভুটি না হয়েই পাস হয়ে গেল। ঠিক আছে, এটা একটা স্পিকারের ক্ষমতা। এবং জিনিসগুলোকে বেছে নেয়, মানে প্রথমেই, জিনিস তো অনেক, এখন প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আলোচনা হতে থাকে তাহলে মুশকিল। তো ওরা প্রথমেই বেছে নেয় যে আমরা কোনগুলো আলোচনা করব আর কোনগুলো আলোচনা করব না। ঠিক আছে, তারপরেও দেখা যায় যে এরকম অবস্থা যে কিছু কিছু হয়তো বাকি রয়ে গেল। ঠিক আছে, কিছু কিছু বাকি থেকে গেল, তখন তখন কি হবে, তখন ওই বাকিগুলো নিয়ে একদিনেই সবকিছু কভার আপ করে দেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, এই ফিনান্স বিল মাস্ট বি এনাক্টেড উইদিন 75 ডেজ। এখানে শুধু ডেটটা একটু মনে রাখবে, ফিনান্স বিল কত দিনের মধ্যে এনাক্ট করতে হয়, সেটা হচ্ছে 75 দিন। এই এক ফ্যাক্ট মনে রাখার দরকার নেই, এটা আমি জাস্ট রেফারেন্স হিসেবে দিয়েছি, অত মনে রাখার দরকার নেই। আচ্ছা, তিনটে যে ফান্ড আমরা পড়লাম, কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া এবং কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার আর্টিকেল গুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই আর্টিকেল গুলো কিন্তু মনে রাখবে। এবং একটা ব্যাপার, যে এখানে এখানে তোমার কিন্তু আলাদা করে স্টেট বা সেন্টার বলে কিছু নেই, আলাদা করে স্টেট বা সেন্টার বলে কিছু নেই, এখানে সব মানে একটাই আর্টিকেল এবং সেখানে আলাদা ব্যাপার কিছু নেই। এবার দেখো, আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে কোন এই ফান্ড গুলো যে আছে, ফান্ড গুলো থেকে কি খরচা করা হয়। ঠিক আছে, তাহলে কনসোলেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে আমি বললাম যে অল রেভিনিউ রিসিপ্ট অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। যারা একটু মানে ইকোনমিক্স পড়েছো, যে আমাদের এক্সপেন্ডিচার জিনিসটাকে যদি আমরা ভাগ করি তাহলে সেটাকে রেভিনিউ একটা ক্যাপিটাল, মানে ক্যাপিটাল রিসিপ্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ রিসিপ্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি রেভিনিউ রিসিপ্ট এবং রেভিনিউ এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, নো মানি ক্যান বি অ্যাপ্রোপ্রিয়েটেড এক্সেপ্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পার্লামেন্টারি ল। অর্থাৎ একটু আগে আমরা পড়লাম যে কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে খরচা করতে গেলে আমাকে ফার্স্টে অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হবে, তারপর সেটা অ্যাক্টে পরিণত করতে হবে, তবেই আমরা ওখান থেকে খরচা করতে পারবো। মানে লাস্ট লাইনটার মানেটা হচ্ছে ওটাই। এবার পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে কি থাকে, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে কি থাকে? দেখো, পাবলিক অ্যাকাউন্ট মানে হচ্ছে সোজা কথায় নামের সাথেই জুড়ে আছে পাবলিকের টাকা। তাহলে পাবলিক কিভাবে সরকারের কাছে টাকা রাখে? না, ধরো তুমি যখন মানে চাকরি পেলেও বা না পেলেও, চাকরি মানে যদি এমনি কেউ মানে সাধারণ মানুষ, সে কি করতে পারে, কোন একটা পোস্ট অফিসে বা কোন একটা ব্যাংকে গিয়ে কি করতে পারে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড করতে পারে, সেটা ওয়ান টাইপ অফ প্রভিডেন্ট ফান্ড। আবার কেউ যদি সরকারি কর্মী হিসাবে থাকে তাহলে সে কি করতে পারে, জিপিএফ করতে পারে, মানে স্টেট গভর্নমেন্টের সার্ভিস করলে, তাহলে ওটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আরেকটা যারা সেন্টারে করে তাদের ক্ষেত্রে ইপিএফ করতে পারে। মোট কথা, প্রভিডেন্ট ফান্ড যখন হয় তখন সরকারের কাছে জমা হয়, সরকার তার উপর একটা ইন্টারেস্ট দেয় এবং সেই ইন্টারেস্টটা তার মানে ফান্ডের সাথে আবার যোগ হয়েছে। ঠিক আছে, এইভাবে করতে করতে সে মাঝে মাঝে কখনো তোলে, আবার না হলে সে রিটায়ারমেন্টে গিয়ে পুরো টাকাটা পেয়ে যায়। তাহলে এই হলো প্রভিডেন্ট ফান্ড। তাহলে সেটা কোথায় জমা হচ্ছে, না পাবলিক অ্যাকাউন্টে জমা হচ্ছে। এছাড়া কি জুডিশিয়াল ডিপোজিট, মানে এই যে বিভিন্ন মামলা মকদ্দমা স্ট্যাম্প পেপার হ্যানা পেপার যা কিছু জুডিশিয়াল ম্যাটার, সেখান থেকেও কিন্তু প্রচুর পাবলিকের টাকা উঠে আসে, সেগুলো কিন্তু এই পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে জমা হচ্ছে। আর কি, সেভিংস ব্যাংক ডিপোজিট, আমরা ডিপোজিট করছি, ঠিক আছে, সেটা তোমার ফিক্সড ডিপোজিট হতে পারে বা বা ডেইলি ডিপোজিট হতে পারে, যাই কিছু রেকারিং হতে পারে, সেটাও কিন্তু এই পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে এসে জমা হচ্ছে। আর ডিপার্টমেন্টাল ডিপোজিট আর লিমিটেড, তাহলে মেন এখান থেকে প্রশ্ন যেটা আসে সেই দুটো জিনিস আমি বোল্ড করে দিচ্ছি। একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কোথায় জমা হয়,
2 নম্বর সেভিংস ব্যাংক ডিপোজিট কোথায় জমা হয়। ঠিক আছে, দেখো দুটো বোল্ড করা আছে, এই দুটো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে যে এমপ্লয়ি বা যে কোনো মানুষের প্রভিডেন্ট ফান্ড কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। খরচাগুলো করা হয় সেগুলো হচ্ছে মানে প্রি প্ল্যান খরচা। তাহলে এমন মাঝে মাঝে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা বাজেটের মধ্যে ধরা ছিল না বা হঠাৎ করে সেই খরচাটা করতে হচ্ছে। যেমন হতে পারে যে কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি হলো, ঠিক আছে, যেমন এই আমফান, ঠিক আছে, বা ইয়াস ঝড় হলো, তখন প্রচুর পরিমাণ খরচা হলো। হতে পারে যে মাঝখানে কোনো যুদ্ধ লাগলো অন্য দেশের সাথে, তাহলে এই সমস্ত খরচাগুলো তখন ধরা থাকে না, সেগুলো কন্টিনজেন্সি ফান্ড থেকে খরচা করা হয় এবং এর পুরোপুরি দায়িত্বে থাকে কিন্তু মানে প্রেসিডেন্ট দায়িত্বে থাকে। ঠিক আছে, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কিন্তু কার দায়িত্বে থাকে? প্রেসিডেন্টের দায়িত্বে থাকে। ঠিক আছে, এবং প্রেসিডেন্টের হয়ে যে যিনি অপারেট করেন তিনি হচ্ছেন আমাদের ফিনান্স সেক্রেটারি। ঠিক আছে, তিনি হচ্ছেন আমাদের ফিনান্স সেক্রেটারি। তাহলে বর্তমানে ফিনান্স সেক্রেটারি হিসেবে কে রয়েছেন একটুখানি নামগুলো জেনে, কারণ আমরা ফিনান্স মিনিস্টারের নাম হয়তো সবাই বলতে পারবে কিন্তু ফিনান্স সেক্রেটারির নাম অনেকে বলতে পারবে না, সেটা হচ্ছে টিভি সোমানাথন। ঠিক আছে, তাহলে 1 টাকার নোটে কার সাইন থাকে? ফিনান্স সেক্রেটারি। ফিনান্স সেক্রেটারি। তাহলে 1 টাকার নোটে ফিনান্স সেক্রেটারির সাইন থাকে এবং বাকি সবগুলো নোটে কিন্তু আরবিআই গভর্নরের সাইন থাকে। তাহলে এখন আরবিআই গভর্নর হিসাবে কে আছে? কে আছে এখন? শক্তিকান্ত দাস। দেখবেন নোটে এনার সাইন আছে। হ্যাঁ, শক্তিকান্ত দাস। ঠিক আছে, নোটে এনার সাইন আছে, মানে আরবিআই গভর্নর হতে পারলে এটা একটা বিশাল সম্মান, নোটে সাইন থাকবে, মানে ওই সময় যে সমস্ত নোটগুলো ছাপা হবে সেটা ওনার সাইন থাকবে। তো এই ব্যাপারটা জেনে গেলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কন্টিনজেন্সি ফান্ড যেটা, সেটা কার তত্ত্বাবধানে থাকে? সেটা হচ্ছে মেনলি প্রেসিডেন্ট বা আমাদের স্টেটের ক্ষেত্রে হলে গভর্নরের তত্ত্বাবধানে থাকে, কিন্তু তার হয়ে একজন কাজ করে, সবসময় তো প্রেসিডেন্টের সময় হয় না, সেটা হচ্ছে ফিনান্স সেক্রেটারি। আচ্ছা, এবার হচ্ছে যে মানে আমাদের এই যে ক্ষমতা, মানে কোনটা কোন লিস্টে আছে, ঠিক আছে, কোনটা কোন লিস্টে আছে সেটা একটু জেনে রাখা দরকার, বা কতগুলো আইটেম আছে। তো কিছু কিছু জিনিস আমাদের কি ইউনিয়ন লিস্টে আছে, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। ইউনিয়ন লিস্ট আছে, কিছু কিছু স্টেট লিস্টে আছে এবং কিছু কিছু কনকারেন্ট লিস্টে আছে। মানে কনকারেন্ট লিস্ট মানে সেখানে ইউনিয়ন এবং স্টেট দুজনকারই ক্ষমতা থাকবে। তাহলে বলা হয় যে মানে কতগুলো সাবজেক্ট আছে, এগুলো একটু তোমরা ডিটেল চাইলে পড়তে পারো, কারণ ডিটেল থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। এখানে 100টা সাবজেক্ট আছে। ঠিক আছে, 100টা সাবজেক্ট, আগে ছিল 97টা, সেটা বেড়ে 100 হয়েছে। স্টেটের ক্ষেত্রে 61, আগে ছিল 66, সেটা কমে 61 হয়েছে। এবং কনকারেন্ট যেটা, সেটা 52টা সাবজেক্ট, আগে ছিল 47। ঠিক আছে, তাহলে এই তিনটে কত একটুখানি ডেপথে যাবে। যেমন সাপোজ কেউ বললো যে হেলথের ব্যাপারটা কোন লিস্টে পড়ে, এডুকেশন ব্যাপারটা কোন লিস্টে পড়ে, হ্যাঁ, সেই ব্যাপারগুলো একটুখানি দেখে নেবে, বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দেবো পরীক্ষায় কোয়েশ্চেন। আর মোটামুটি তোমরা যদি চাও যে কি কি আছে লিস্টের স্যার মধ্যে, কোন লিস্টের থেকে কোন লিস্টে গেছে ওইটা একটুখানি দিলে ভালো হয়, মানে আগে যেটা কোনটা থেকে কোনটায় confirm গেছে হয়ে ওইভাবে গেছে তো বা বলা এরকম কিছু সম্ভব কিছু নয়, list কারণ আছে? এখানে বুঝতে পারছো যে এরকম নয় যে এখানে 97টা ছিল 100টা, তার মানে এখানে আমি +3 ভাবতে পারি, এখানে হ্যাঁ, -5, এখানে -5 ভাবতে পারি, আবার এখানে +5। তার মানে এই নয় যে, তার মানে বুঝতেই পারছো যে এটা হিসাবটা বরাবর নেই। হিসাবটা বরাবর নেই। ঠিক আছে, তার মানে নতুন কোনো আইটেম অ্যাড হতে পারে, সেটা ইউনিয়ন লিস্টে যোগ হতে পারে। আবার এরকমও হতে পারে যে স্টেট লিস্টে ছিল সেটা কি ইউনিয়ন লিস্টে আনা হয়েছে, সেটাও হতে পারে। সেটা স্পেসিফিকলি কিছু পাওয়া যায় না। আর মেইন যেটা কোয়েশ্চেন যেখান থেকে আসে, যে কিছু কিছু যেমন জিনিস সেগুলো কোন লিস্টে আছে এখান থেকে সেটা দিয়ে দেয়, মানে এগ্রিকালচার, এডুকেশন, তারপর হ্যাঁ পুলিশ স্যার, যে সিস্টেম। কটা ইম্পর্টেন্ট সে কটা একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো। ঠিক আছে, কোয়েশ্চেন একটুখানি দেখে সেটা আমি দিয়ে দেবো। আচ্ছা, অর্ডিন্যান্সের ব্যাপারে আলাদা করে কিছু বলতে হবে না, এবং অর্ডিন্যান্সের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে অর্ডিন্যান্স যখন ইস্যু হয় বা প্রেসিডেন্ট যখন ইস্যু করে, এটা আগের দিন সংগ্রাম জিজ্ঞেস করেছিল, যে অর্ডিন্যান্স যখন ইস্যু হয় তখন কোনো না কোনো একটা হাউস কিন্তু মানে অফ
সেশনে থাকে, ঠিক আছে, মানে তাদের হয়তো সেশন চলছে না, ঠিক আছে, বা এরকম হতে পারে দুটো হাউসই এখন সেশনে নেই, তখনই কিন্তু অর্ডিন্যান্স জারি করা যায়। এবং যখন তারা আবার মিলিত হবে, সেই মিলিত হওয়ার 6 সপ্তাহের মধ্যে সেটা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে, নাহলে কিন্তু তার কোনো দাম নেই। ঠিক আছে, এই 6 উইকসটা হচ্ছে তারা মিলিত হওয়ার পর 6 সপ্তাহ টাইম পাবে, এবং তার মধ্যে অর্ডিন্যান্সটা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে, তবেই এই ইস্যু করার একটা ভ্যালু থাকবে, নাহলে নেই। এবং ইস্যু কেন করা হয়, যে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসের উপর, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনো একটা বিষয়, সেটার উপর ল তৈরি করার জন্যই অর্ডিন্যান্সটা কিন্তু ইস্যু করা হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এই দুটো কথা, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ভোট অন অ্যাকাউন্ট, এই দুটো বলেছি আগে। তা সত্ত্বেও কতগুলো জিনিস, যেমন কনস্টিটিউশন স্টেট দ্যাট নো মানি শ্যাল বি উইথড্রন ফ্রম দ্য কনসার্ট ফান্ড অফ ইন্ডিয়া এক্সেপ্ট আন্ডার অ্যাপ্রোপ্রিয়েশন মেড বাই ল। এটা খুব ইম্পর্টেন্ট কথা। অ্যাপ্রোপ্রিয়েশন বিল বিকামস অ্যাক্ট আফটার দ্য অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, যেমন হয় বাকি বিলগুলো যেমন অ্যাক্টে পরিণত হয়, এখানেও তেমনি। আচ্ছা আচ্ছা, আমাকে বলো এই বাকি অ্যাক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের মেন তফাৎ কি? দিস অ্যাক্ট অথরাইজ দ্য পেমেন্ট ফ্রম দ্য কনসার্ট ফান্ড অফ ইন্ডিয়া, এই অবধি বোঝা গেছে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের সাথে অন্যান্য যে অ্যাক্ট, সেইটার তফাৎ কোথায়? এটা কেউ আমাকে বলো। মানে দুটো ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রেসিডেন্ট সাইন করার পর বিলটা অ্যাক্টে পরিণত হবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের একটা ভ্যালিডিটি থাকে, ঠিক আছে, সেই ভ্যালিডিটিটা কতদিন থাকবে না, এই নরমালি কি কোনো কোনো কিছু যদি অ্যাক্টে পরিণত হয়ে যায় সেটা হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি, ঠিক আছে, মানে সেটাকে যদি আবার ভাঙতে হয় তাহলে আমাকে আবার একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। কিন্তু এখানে কি ফিনান্সিয়াল ইয়ারটা যেই ওভার হয়ে গেল, অর্থাৎ কোন একটা পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে তোমার অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট হচ্ছে, যেই ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার নতুন করে অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হবে এবং সেটাকে আবার অ্যাক্টে পরিণত করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের সাথে বাকি অন্যান্য অ্যাক্টের তফাৎ। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে কথাটা মনে রাখবে যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল অ্যাক্টে পরিণত হতে হতে আমার এপ্রিল এন্ড হয়ে যায়, সেই এক মাসের খরচাটা, সেই এক মাসের খরচাটা চালাতে গেলে কি করতে হবে, আমাকে অ্যাডভান্স নিতে হবে। সেই অ্যাডভান্সটা আমরা কি হিসাবে নিচ্ছি, সেটা ভোট অন অ্যাকাউন্ট হিসাবে নিচ্ছি। ঠিক আছে, এটা পরে অ্যাডজাস্ট হবে এবং এটা একটা লোকসভাকে একটা অধিকার দেয় আর কি, ভোট অন অ্যাকাউন্ট ইয়ে করার। এবং সেটা ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম 2 মাসের জন্য। এবং এই 2 মাস মানে যদি আমি টাকার আকারে প্রকাশ করি, সেটা 1/6 অফ দ্য টোটাল এস্টিমেশন, মানে সারা বছরে আমি যত আমার এস্টিমেশন রয়েছে তার 1/6 পরিমাণ টাকা আমি অ্যাডভান্স হিসেবে ড্র করতে পারি, সেটা কি বলা হচ্ছে, ভোট অন অ্যাকাউন্ট। তাহলে এই হলো মোটামুটি বাজেট পেশ হওয়ার চিত্র। ঠিক আছে, এখান থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে এবং এটা বোঝা অবশ্যই দরকার। মানে যদি প্রশ্ন নাও আসে, বাজেট প্রেজেন্টেশনটা জানা কিন্তু খুব দরকার। ঠিক আছে।